চলে আসছি কোথায়? তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধি। প্রথমে আসছি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। একটু খেয়াল করো, সংস্কৃত স্বরসন্ধি, আমি স্বরসন্ধিটা পরে পড়াচ্ছি, আগে তোমাদেরকে বিসর্গ সন্ধি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। বিসর্গ সন্ধিটা একটু আলোচনা করে দিচ্ছি, কারণ অনেক সময় অনেকের দেখা যায় শেষের দিকে মনোযোগটা কমে যায়। হ্যাঁ, ওটাতে চলে যাচ্ছি আমি। দাগানো স্লাইডগুলো দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দাগানো স্টার্ট করলে এতে খেয়াল করি না, আমার মনে থাকে না আসলে, এটা কখনো দেই নেই তো, আমরা আগে স্লাইড দিতাম না কাউকে। একটু দেখো সবাই, বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কি? তোমার হচ্ছে বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি যুক্ত হয়ে যে সন্ধি হয় সেটাকে বিসর্গ সন্ধি বলে। মোট কথা হচ্ছে তোমার কি থাকবে? বিসর্গ থাকবে, সেটার সাথে স্বরধ্বনিও যুক্ত হতে পারে, সেটার সাথে তোমার ব্যঞ্জনধ্বনিও যুক্ত হতে পারে। আচ্ছা, বিসর্গ সন্ধি এক প্রকার ব্যঞ্জন সন্ধি না? কি মনে হয়? বিসর্গ সন্ধি এক প্রকার কি সন্ধি? এক প্রকার ব্যঞ্জন সন্ধি। হ্যাঁ, কিন্তু এটাকে আলাদা করে নাম দেওয়া হয়েছে যে তোমার বিসর্গ সন্ধি। ঠিক আছে, তো এখন আসো, বিসর্গ সন্ধি আমরা দুই প্রকার পাচ্ছি। একটা হচ্ছে রজাত বিসর্গ, তোমার হচ্ছে যখন র ধ্বনির জায়গায় যে বিসর্গ হবে সেটাকে আমরা রজাত বিসর্গ বলবো। সজাত বিসর্গ, একটা হচ্ছে স্বধ্বনির জায়গায় যে বিসর্গ হয় সেটাকে আমরা সজাত বিসর্গ বলবো। যেমন অন্তর, এখানে কি হলো? এই যে অন্ত, অহর্নিশ শব্দটা আছে না, এই যে দূর, দু, তো রয়ের জায়গায় কি হচ্ছে? রয়ের জায়গায় তোমার বিসর্গটা হয়েছে। ঠিক একইভাবে এখানে শয়ের জায়গায় তোমার কি হয়েছে? বিসর্গটা হয়েছে। তো আমরা প্রথমে মাত্র কয়েকটা নিয়ম আছে, এই নিয়মগুলো একটু ভালো করে দেখো তোমরা। বিসর্গ সন্ধির 1 নম্বর নিয়ম, যদি কোনো সন্ধিজাত শব্দে র বা রেফ থাকে, কি থাকে? খেয়াল করো, র বা রেফ, তাহলে সন্ধি বিচ্ছেদে তার স্থলে কি হবে? বিসর্গ হবে। যেমন দেখো, দুর্জন, তাহলে দুর্জন কি হবে? লিখো, দু বিসর্গ যোগ। তোমার এই যে বিসর্গটা হচ্ছে সেটা কিসের পরিবর্তে হচ্ছে? আমি বলেছিলাম র বা রেফের পরিবর্তে হচ্ছে, র বা রেফের পরিবর্তে হচ্ছে। তাহলে দেখো, দু বিসর্গ যোগ কি হবে? জন। তাহলে চতুর্ভুজ কি হবে? রেফটা থাকবে না, চতু বিসর্গ যোগ ভুজ। ভুজ বানান কখনো ভুল করবে না, ভুজ বানানে দীর্ঘ উকার না। ঠিক আছে। নির্জল, নি বিসর্গ যোগ জল। নির্ভয়, নি বিসর্গ যোগ ভয়। দুরন্ত কি হবে বলো? দুরন্ত কি হবে? লিখো তো দেখি। সহজ, দু বিসর্গ যোগ অন্ত। ঠিক আছে। দুর্নাম, দু বিসর্গ যোগ নাম। নিরালয়, নি বিসর্গ যোগ আলয়। নিরাকার, নি বিসর্গ। দুরন্ততে তো রেফ নেই, র আছে কিনা? এখানে তো সবগুলোতে রেফ নাই। এই যে আমি কি বলেছিলাম, র বা রেফ থাকে, র বা রেফ থাকে। এই যে, আচ্ছা আমি ইয়া সহ বেশি দিয়ে দিয়েছি না, রেফ সহ। তাহলে দুরন্ত, এই যে নিরালয়, নিরাকার, তাহলে আমরা তোমার ইয়া ছাড়াও কিছু পড়ি, কি বলে, বিসর্গ ছাড়াও পড়ি, সরি রেফ ছাড়াও কিছু দেখি তাহলে, তাই না? যেমন ধরো নিরন্ন, কি হবে বলো? নিরন্ন মানে কি? কি নাই? অন্ন নাই। তাহলে কি হবে বলো? নি বিসর্গ যোগ কি হবে? অন্ন। তারপর ধরো
দুর্নীতি কি হবে? দুর্নীতি, দু বিসর্গ যোগ নীতি, ঠিক আছে। নির্ভয়, নি বিসর্গ যোগ ভয়। পুনরাগত, পুনঃ বিসর্গ, এই যে পুনরাগত, এটাতে ইয়া নেই, কি বলে পুনরাগত, তোমার বিসর্গ নেই, বলো এটা কি হবে? পুনঃ বিসর্গ যোগ আগত, ঠিক আছে। তাহলে এটা আমরা কিসের পরিবর্তে দিলাম? র রেফ। নেক্সট আসো, যদি কোনো সন্ধিজাত শব্দে ও বা ওকার থাকে, কোথায়? শব্দের মাঝখানে, মানে যেখানে তোমার কি হবে, যেখানে তোমার সন্ধিটা হবে, যেখানে তুমি ভাঙবা, যেখানে তোমার বিচ্ছেদটা হবে, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা বলবো তার স্থলে আমাদের কি বসবে? তার স্থলে আমাদের বিসর্গ বসবে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করো, এই ক্ষেত্রে তোমার বেশিরভাগ শব্দের তোমার শেষের অংশ কিন্তু বোঝা যাবে, মানে স্পষ্ট হবে। বেশিরভাগ অংশ কি হবে? মানে শেষ অংশটা স্পষ্ট হবে। যেমন দুর্জন, তোমার রেফের জায়গায় বিসর্গ হবে এবং পরের শব্দটা কি অর্থসম্পন্ন কি না দেখো তো। জন অর্থসম্পন্ন, ভুজ অর্থসম্পন্ন, জল, ভয়, অন্ত, নাম, আলয়, আকার, অন্ন, নীতি, আগত, এগুলো সবগুলোই কি সম্পন্ন? তোমার অর্থসম্পন্ন। তারপর আসো, যদি কোনো সন্ধিজাত শব্দে ও বা ওকার থাকে তাহলে সন্ধি বিচ্ছেদে তার স্থলে তোমার কি হবে? বিসর্গ হবে। যেমন দেখো, তাহলে ও এর ক্ষেত্রেটা আমরা দেখি। হ্যাঁ, যেমন ধরো মনোহর, মনোহর, তাহলে কি হবে বলো তো? যেখানে লিখা আছে, হ্যাঁ লিখা আছে। যেমন পুরোহিত, কি হবে বলো তো? আচ্ছা, এক্ষেত্রে ওকারটা থাকবে নাকি ওকারের পরিবর্তে আমাদের কি হবে? ওকারের পরিবর্তেই তোমার বিসর্গটা হবে। তাহলে পুরো বিসর্গ যোগ এই তো তপবন, তপ বিসর্গ যোগ বন। সরোবর, সরোবর কি হবে বলো? লিখো, মাইক্রোফোন অন করিও না, ঠিক আছে। স্বর বিসর্গ যোগ বর, ভেরি গুড। তিরোধান, তীর বিসর্গ যোগ ধান। মনোরথ, মন বিসর্গ যোগ রথ। তাহলে সরোজ কি হবে বলো তো? সরোজ লিখো। হ্যাঁ, তৃপ্তি ঠিক লিখছে। স্বর বিসর্গ যোগ শুধু জ হবে না, অজ হবে না, শুধু জ। বয়োবৃদ্ধ, বয় বিসর্গ যোগ বৃদ্ধ। এই তো হয়ে গেছে। তাহলে অধমুখ, অধমুখ, অধ বিসর্গ যোগ মুখ। নেক্সট আসো, যদি কোনো সন্ধিজাত শব্দে, খেয়াল করো, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য যুক্ত অবস্থায় থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? তাহলে সন্ধি বিচ্ছেদে সেই তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য স্থলে কি হবে? তোমার বিসর্গ হবে। খেয়াল করো। এবং এই ক্ষেত্রে তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার শব্দগুলো যেগুলো যুক্ত হবে সেগুলো সবগুলো কি কি যুক্ত হবে বলো তো? অঘোষধ্বনি যুক্ত হবে। খেয়াল করো, সেগুলো হচ্ছে তোমার অঘোষধ্বনি যুক্ত হবে। কীরকম? যেমন ধরো, সরি, এখানে দেখো, যেমন নমস্কার, নমস্কার। খেয়াল করো তো, তালব্যস্য, দন্তস্য, মূর্ধন্যস্য, এখানে আছে দন্তস্য। দন্তস্যর সাথে কি যুক্ত হয়েছে? দন্তস্যর সাথে ক যুক্ত হয়েছে। কটা কি তোমার অঘোষ না ঘোষ? ক, কটা কি তোমার অঘোষ না ঘোষ? বর্গের প্রথম দুটো ধ্বনি হচ্ছে অঘোষ। তাহলে নমস্কার কিভাবে হবে? নম বিসর্গ যোগ কার। একইভাবে তিরস্কার, ঠিক আছে। তাহলে দেখো, নিষ্ফল,
নিষ্ফল কি হবে বলো তো? দেখো তো, প ফ, প ফ, এ দুটো কি? এ দুটো অঘোষধ্বনি। তাহলে নি বিসর্গ যোগ ফল, নিষ্ফল। নিশ্চল, এ কি হবে? নিশ্চল, নি যোগ নি বিসর্গ যোগ চল। পুনশ্চ, পুনশ্চ কি হবে? পুন বিসর্গ যোগ চ, হ্যাঁ ভেরি গুড। নিষ্কাম, দেখো সবগুলো কিন্তু যুক্ত হয়ে আসছে এবং যতগুলো যুক্ত হয়েছে এখানে চ, চটা তোমার কি ছিল? চ ছ, তাও অঘোষধ্বনি ছিল। নিষ্কাম, এই যে ক, সবগুলো তোমার কি? অঘোষধ্বনি। তাহলে নি বিসর্গ যোগ কাম। তাহলে বলো তো নিশ্চিহ্ন কি? নিশ্চিহ্ন লিখো, নিশ্চিহ্ন লিখো, নিযোগ চিহ্ন, ভেরি গুড। নিষ্ঠা, নিষ্ঠা লিখো, নিষ্ঠা নিযোগঠা, থ্যাংক ইউ। তারপর হচ্ছে দুস্তর, দুস্তর, থর না, দুস্তর, তর হবে, হ্যাঁ। নিশ্ছিদ্র, দেখো সবগুলো যে চ আসছে চ অঘোষ, ঠ আসছে ট ঠ, ঠ অঘোষ, ত আসছে ত থ অঘোষ। নিশ্ছিদ্র চ ছ, ছটা তোমার অঘোষ। তাহলে কি হবে? নি বিসর্গ যোগ ছিদ্র। চতুষ্পদ, দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ্য, দু বিসর্গ যোগ প্রাপ্য, ঠিক আছে। কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়, এটার মানে কি একটু খেয়াল করো। হয় কি, ধরো তুমি সন্ধি বিচ্ছেদ করলা, সরি দুটো শব্দ তোমার মিলে একসাথে কি হলো, ধরো সন্ধি হলো, হ্যাঁ। সন্ধিটা হলো ধরো তোমার নি বিসর্গ যোগ রব, রব কি হয়ে যাবে জানো? সেক্ষেত্রে তোমার হবে নীরব। কি হলো? পূর্ববর্তী স্বর, এই যে নি, হ্যাঁ, এই নিটা তোমার কি হয়ে গেল? দীর্ঘ হয়ে গেল। তো এই শব্দগুলো একটু খেয়াল রাখো, কয়েকটা শব্দ দিচ্ছি, এই শব্দগুলো খেয়াল করো। নীরব, নিরন্ধ্র, নিরন্ধ্র, তারপর হচ্ছে নিরস, তারপর হচ্ছে তোমার নিরোগ, তারপর হচ্ছে নিরক্ত, নিরন্ন, নিরক্ত। এখন দেখো তাহলে এগুলো সবগুলোতে তোমার এই যে নিরক্ত, নিরস, নিরোগ, নিরন্ধ্র, নীরব, এগুলো সবগুলো তুমি যখন সন্ধি করবা দীর্ঘ ঈর জায়গায় তোমার কি হবে বলো তো? দীর্ঘ ঈর জায়গায় এই শব্দ, এই সবগুলো শব্দ তোমরা মনে রাখবা, সবগুলো হচ্ছে রস্বইকার হবে। নি বিসর্গ যোগ রব, নি বিসর্গ যোগ রন্ধ্র, নিরক্ত, সেম। একইভাবে তোমার উকারের ক্ষেত্র দেখো, চক্ষু যোগ রোগ, চক্ষু যোগ রোগ কি হলো বলো তো? কি হবে বলো তো? যেহেতু দীর্ঘ হবে সেক্ষেত্রে চক্ষু রোগের ক্ষেত্রে বানানটা কি হবে? দীর্ঘ উকার হবে, হ্যাঁ ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা কিভাবে মনে রাখবো একটু খেয়াল করো। আচ্ছা এখন আসো, আচ্ছা খালি স্লাইড নাই যেহেতু এখানে দেখা দিচ্ছি। ম্যাম চক্ষুরটা একটু বোঝাবেন? বুঝো নাই? ওই যে এখানে কি হয়েছে, নি যোগ রব, মোট কথা শব্দটা ধরো চক্ষু রোগ, চক্ষু রোগ। এক্ষেত্রে এই যে চক্ষু যোগ রোগ, কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়। এখানে কি আছে? চক্ষুর ক্ষেত্রে কি আছে? উ আছে,
সেটা দীর্ঘ হলে উটা দীর্ঘ উকার হলে কি হয়ে যাবে? উটা দীর্ঘ হলে দীর্ঘ উকার হবে, বুঝছো? যেমন এখানে কি হচ্ছে, হ্যাঁ, এই যে নীরব, নিরস, নীরগ, এগুলো তো তোমার দীর্ঘ উকার হচ্ছে। একটু খেয়াল করো, একটা আলাদা স্লাইড নিয়েছি। তাহলে আমরা বিসর্গ সন্ধির ক্ষেত্রে শুধু কি কি মনে রাখবো খেয়াল করো তো। তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, রেফ ও, আচ্ছা, রেফ, র এবং ও। দেখো তো, শুধু এই কয়েকটা মনে রাখলে হয় না? তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি না? ওরা শীর্ষ বা সশীর্ষ এরকম কোনো কিছু মনে রাখতে পারি না? সশীর্ষ মানে বুঝছো? মানে হচ্ছে যদি শব্দের মাঝখানে ও থাকে, তারপর কি কি থাকে? র বা রেফ থাকে, দন্তস্য থাকে, তালব্যস্য থাকে, মূর্ধন্যস্য। এবং দন্তস্য, তালব্যস্য, মূর্ধন্যর সাথে কি আসবে? কোন ধ্বনি যুক্ত হয়ে আসবে? কোন ধ্বনি যুক্ত? অঘোষ ধ্বনি যুক্ত হয়ে আসবে। অঘোষ ধ্বনি যুক্ত হয়ে আসবে। আর শব্দের মাঝখানে ও থাকবে, র থাকবে বা রেফ থাকবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি দেখব বলো তো? শব্দের পরবর্তী, অর্থাৎ যেখানে সন্ধি হবে তার পরবর্তী অংশের কি থাকবে? অর্থ সম্পন্ন থাকবে। যেমন তপবন, তপবন। তাহলে এখানে এই যে যেখানে সন্ধিটা হচ্ছে, তপ বিসর্গ যোগ বন, বনের অর্থ আছে কিনা? বনের একটা অর্থ আছে। যশোলাভ, যশ বিসর্গ যোগ লাভ, লাভের অর্থ আছে। লিপ্সা, যশোলিপ্সা, যশোভিলাস, অভিলাষ, অভিলাষের কি অর্থ? অকুত ভয়। তাহলে অকুত ভয় কি হবে বলো তো? এটা কোন নিয়মের মধ্যে পড়ে অকুত ভয়? এখানের মধ্যে কোনটার মধ্যে পড়ে? ওকার। তাহলে কি হবে? অকুত, ও এর পরিবর্তে তো তোমার কি হচ্ছে? বিসর্গ হচ্ছে। অকুত যোগ ভয়। যেমন মনমত, মনমত। তাহলে কি হবে বলো তো? মন বিসর্গ যোগ মত। তাহলে মনমত শব্দটা খেয়াল করো। শিরোধার্য কি হবে বলো? শির বিসর্গ যোগ ধার্য। যে সকল সন্ধিবদ্ধ পদের মাঝে বিসর্গ লোপ পায় না, খেয়াল করো কোনগুলোর ক্ষেত্রে আমাদের বিসর্গ লোপ পাবে না। মানে কি দেখো, যেমন ধরো মনক্ষুণ্ণ। তাহলে মনক্ষুণ্ণ কেমন হবে বলো তো? মন বিসর্গ যোগ কি হচ্ছে তোমার? ক্ষুণ্ণ। হ্যাঁ, শব্দটা কি হবে বলো তো? এক্ষেত্রে আমাদের কি হবে না? বিসর্গ লোপ পাবে না। তাহলে শব্দটা কীভাবে হবে? মন ক্ষুণ্ণ। এটা মূর্ধন্য হবে, ঠিক আছে? মন ক্ষুণ্ণ। যেমন ধরো ইতপূর্বে, অথবা ধরো নিঃসঙ্গ। তাহলে নিঃসঙ্গ কিভাবে লিখি আমরা? নি বিসর্গ সঙ্গ, এটাই হয়ে যাবে নিঃসঙ্গ। এরকম আরও অনেক শব্দ আছে, যেমন নিঃস্ব। নিঃস্ব কিভাবে লিখি আমরা? নিঃস্ব, নিঃস্ব, নিঃস্ব লিখো তো। হ্যাঁ, নিঃস্ব। তাহলে দেখো তো এই শব্দগুলোতে নিঃস্ব, তারপর ধরো লিখো তো স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত লিখো। এখানে কি হচ্ছে না? আমাদের বিসর্গটা লোপ পাচ্ছে না। অতঃপর লিখো তো, অতঃপর, অত বিসর্গ পর। তাহলে আমাদের কি হচ্ছে? এই শব্দগুলোতে আমাদের কি থেকে যাচ্ছে? বিসর্গ লোপ পাচ্ছে না, সন্ধিবদ্ধ হচ্ছে, কিন্তু পদের মাঝখানে কি থেকে যাচ্ছে? বিসর্গটা থেকে যাচ্ছে। এখন আমরা কিভাবে মনে রাখবো দেখো। দ্বিতীয় বর্ণের প্রথম, আচ্ছা এখানে এটা প্রথম বর্ণ হবে। দ্বিতীয় পদের মানে তোমার যখন সন্ধিটা হচ্ছে, হ্যাঁ, যেমন ধরো
যখন তোমার সন্ধিটা হচ্ছে, যেমন ধরো বহিঃপ্রকাশ, একটা শব্দ নিচ্ছি আমরা, বহি যোগ প্রকাশ, দেখতে পাচ্ছ সবাই? বহি যোগ প্রকাশ। এখানে দ্বিতীয় পদ কোনটা? প্রকাশ। প্রকাশ। এখানে দ্বিতীয় পদ হচ্ছে প্রকাশ। খেয়াল করো, বলছে কি দ্বিতীয় পদের প্রথম বর্ণ, প্রকাশের প্রথম বর্ণ কি? প। থাকলে তার পূর্বের বিসর্গ লোপ পাবে না। তাহলে দেখো দ্বিতীয় বর্ণের দ্বিতীয় পদের প্রথম বর্ণগুলো কি কি দেখো? ক, খ, প, ফ, স, স, ক্ষিয়। মনে রাখতে পারবে না? ক, খ, প, ফ, স, স আর ক্ষিয়। অথবা তোমরা অন্যভাবে মনে রাখতে পারো। কিভাবে? ধরো সপক্ষ, সপক্ষ একসাথে মনে রাখবা, সপক্ষ কফ, এটা কাশি না হয়ে কি হয়ে গেল? খস। এরকম কোনো কিছু একটা মনে রাখতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী। তাহলে আমাদের ইয়েগুলো দেখো, শব্দগুলো দেখো তোমরা। তাহলে আমরা কি কি বলেছিলাম বলো তো? শব্দগুলো কি কি বলেছিলাম? ধ্বনিগুলো সপক্ষ বলেছিলাম, সপক্ষ বলেছি, কফ বলেছি, খস। সপক্ষ কফ খস। তাহলে দেখো কিছু শব্দ, যেমন ধরো পুনঃ পুনঃ, পুনঃ পুনঃ। কি আছে দেখো তো? এখানে প আছে, এখানে প আছে। যেমন নিঃশ্বাস, অথবা অতঃপর, অতঃপর কি আছে? প আছে। হ্যাঁ, মনক্ষুণ্ণ একদম প্রথম যেটা, তাহলে সেখানে কি ছিল? ক্ষীয় ছিল। মনস্বাদ, পয় প্রণালী, দেখো তো পয় প্রণালী কি আছে? এখানে প আছে, তাই না? তারপর দেখো দুঃখ, দুঃখ বানানটা কিভাবে লিখো? দুঃখ, দুঃখ সন্ধি বিচ্ছেদ কি? দু বিসর্গ যোগ খ। এখানে কি রয়ে গেল? বিসর্গটা রয়েছে। তাহলে দেখো তো খ আছে কি না? এই যে খ। গলাৎকরণ, গলাৎকরণ বানানটা কিভাবে? গ লকাল্লা ধ, এরপরে বিসর্গ করণ, কর মূর্ধন্য ন। তাহলে কি আছে দেখো তো এখানে? এই যে ক। মনে থাকবে? তাহলে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? তোমার মাথায় হয়তো কাজ করবে না ওই মুহূর্তে যে কোনটা আসলে কোনটা। যেমন শব্দটা এইভাবে আসতে পারে যে মনোপীড়া, হ্যাঁ, শব্দটার তোমার সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? তো মন বিসর্গ যোগ পীড়া, এটা ঠিক আছে। অথবা এটা আসতে পারে যে মনোপীড়ার সঠিক ইয়া কোনটা, তখন সেক্ষেত্রে তোমার কি বিসর্গ থাকবে, থাকবে না, থাকবে, থাকবে না, এই শব্দটা মনে রাখবে একসাথে, সপক্ষ কফ খস। অথবা এভাবে মনে রাখতে পারো ক খ প ফ স স ক্ষিয়। এই হচ্ছে আমাদের কি? বিসর্গ সন্ধি। এখন আসো কিছু বিশেষ বিসর্গ সন্ধি। যেমন দেখো, এগুলো হচ্ছে তোমার কোথায় দেওয়া আছে? মুনির চৌধুরীর বইতে দেওয়া আছে। এগুলো কোনো কথাবার্তা ছাড়া কি করে ফেলবা? মুখস্থ করে ফেলবা। বাচযোগ পতি, বাচস্পতি, হ্যাঁ, এটা হচ্ছে তোমার, উনি এটাতে বিশেষ বিসর্গ সন্ধি বলেছেন। যেমন অহরহ, অহযোগ অহ, অহযোগ অহ। ভাস্কর, ভাস্কর কি হবে? ভা বিসর্গ যোগ কর, অহর্নিশ। আচ্ছা, এটা নিয়ে অনেক জায়গায় আছে যে নিশা, নিশি, নিশ, নিশ বলে কিছু নাই। নিশা মানে কি? হ্যাঁ, অহ বিসর্গ যোগ কি হবে? নিশা। তারপর হচ্ছে বাচস্পতি, হচ্ছে তোমার বাচ বিসর্গ যোগ পতি। তো এখান থেকে তোমার সন্ধি বিচ্ছেদ কম আসে, সেক্ষেত্রে তোমার যেটা দেয় সেটা হচ্ছে নিচের কোনটি বিশেষ বিসর্গ সন্ধি। এই চারটা অবশ্যই মনে রাখবা। এখানে আরও কিছু আছে: বাচস্পতি, আস্পদ, হরিশ্চন্দ্র, অহরহ, শিল্পীরা, প্রাতকাল, ভাস্কর, অহর্নিশ, মনকষ্ট। তাহলে বিসর্গ সন্ধি শেষ। কিসের? আমরা কি পড়ছিলাম? তৎসম সন্ধি পড়ছিলাম। এই তৎসম সন্ধির মধ্যে আমাদের বিসর্গ শেষ,
আর আছে দুটো, একটা হচ্ছে হ্যাঁ নিশ্ছত্রটা কি হবে? নিযোগ ছিদ্র হয়। নিশ্ছত্রটা একটু আবার কোনটা? নিশ্ছিদ্র। নিশ্ছিদ্র ছর অস্বীকার হবে, ছিদ্র হবে। হ্যাঁ ছিদ্র ছিল। আচ্ছা তাহলে দেখো তৎসমের মধ্যে আমাদের বিসর্গ শেষ। আর কি পড়বো আমরা তৎসমের মধ্যে? আর দুটো সন্ধি আছে, একটা হচ্ছে তোমার স্বরসন্ধি আর একটা কি ব্যঞ্জন। তাহলে এখন আমরা পড়বো তৎসমের মধ্যে যেটা স্বরসন্ধি সেটা পড়বো। রাখতে হবে তাই না, ভুলে যাই খালি। সংস্থিত স্বরসন্ধি নিয়ম 1 অর্থাৎ তৎসম সন্ধি। খেয়াল করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সবাই একটু কমেন্টে কোশ্চেন করবা, ঠিক আছে? একদম প্রথমে দেখো নিয়ম 1, আমরা এটা অলরেডি পড়ে ফেলেছি। কীরকম? তোমার অয়ের সাথে আ হোক, অয়ের সাথে আ হোক, বা অয়ের সাথে অয়ের সাথে আ, মোট কথা হচ্ছে তোমার অয়ের সাথে আধ্বনি হতে পারে, আয়ের সাথে আধ্বনি হতে পারে, অথবা অয়ের সাথে আবার কি হতে পারে? অ হতে পারে। মোট কথা অ আ অ যেটাই হোক না কেন সন্ধি হয়ে কি হবে বলো তো? সন্ধি হয়ে কি হবে? আ হবে। হ্যাঁ তাহলে আমাকে একটা কথা বলো তো, যেমন কুল যোগ অটা কি হয় বলো তো? কি হওয়ার কথা সন্ধি অনুযায়ী? কুলাটা হওয়ার কথা, তাই না? কুলাটা, কিন্তু শব্দটা কি হচ্ছে? কুলাটা না হয়ে কি হচ্ছে? কুলোটা হচ্ছে। কারণ কি? তাহলে সেটা সে কি মানে নাই? সে কি মানে নাই? সে নিয়ম মানে নাই। এজন্য আমরা তাকে কি 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 বলি? কুলোটাকে আমরা কি বলি? কোন সন্ধি বলি? নিপাতনে সিদ্ধ, কারণ সে কোনো কি নিয়ম মানতে রাজি নয়। হ্যাঁ তাহলে আমরা এই নিয়মটা আমাদের মনে থাকবে যে আমাদের যেভাবেই হোক আমাদের কি চলে আসবে? আ হবে। তো এটার উদাহরণ অনেকবার অলরেডি দেওয়া হয়ে গেছে, বিদ্যালয়, তারপরে হিমালয়, তারপর রত্নাকর। হ্যাঁ আমি আর উদাহরণ দিচ্ছি না। এক্ষেত্রে দেখো অ বা আয়ের সাথে যদি ই ধ্বনি যুক্ত হয়, সেটা ই ধ্বনি তোমার রস্বই হতে পারে বা দীর্ঘই হতে পারে, যে কোনো একটা হতে পারে। হ্যাঁ সেক্ষেত্রে কি হচ্ছে? এ হচ্ছে। কীরকম? ধরো মহাযোগ ইস, কি হবে বলো তো? মহাযোগ ইস। তাহলে কি হবে? আয়ের সাথে যখন ই ধ্বনি হচ্ছে মহেশ, এ হয়ে যাচ্ছে মহেশ। হ্যাঁ যেমন ধরো যথা যোগ ইচ্ছা, যথা, তাহলে আ আছে আর ইচ্ছার ই আছে, তাহলে কি হয়ে যাবে বলো তো? যথা আ, ইচ্ছা, যথাযোগ ইচ্ছা, যথেচ্ছা। এটা খেয়াল করো। অ বা ধ্বনির সাথে যদি উ ধ্বনি থাকে, কি ধ্বনি? উ ধ্বনি থাকে, সেক্ষেত্রে ও হবে। যেমন দেখো পর যোগ উপকার, উপকার। হ্যাঁ তাহলে এখানে কি হচ্ছে বলো তো? পরোপকার হয়ে যাচ্ছে। একইভাবে সূর্য যোগ উদয়, আমি আর লিখছি না। তাহলে সূর্য যোগ উদয় কি হবে? সূর্য ও, তাই না? সূর্যোদয়। কিন্তু আমাদের শব্দটা কি? শব্দটা হচ্ছে সূর্য এবং উদয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? উদয়ের উ দেখতে পাচ্ছি আর সূর্য অ আছে, কিন্তু হচ্ছে কি সূর্য, দুটো মিলে ও হয়ে যাচ্ছে। তারপর দেখো জনযোগ এক কি হবে বলো তো? এখানে দেখো অ বা আধ্বনির সাথে যদি এ ওই যেটাই হোক না কেন, তোমার এও হতে পারে, তোমার এও হতে পারে, ওইও হতে পারে। হ্যাঁ যেটাই হোক না কেন তোমার কি হয়ে যাবে? ওই হয়ে যাবে। হ্যাঁ যেমন ধরো জন যোগ এক, এখানে কিন্তু এ আছে কিন্তু হয়ে যাচ্ছে কি? জনক। আবার দেখো এখানে তোমার কি হচ্ছে? অ বা আর সাথে তোমার ও বা ও যুক্ত হচ্ছে, ও যে কোনোটা যুক্ত হচ্ছে, কিন্তু তোমার হয়ে যাচ্ছে কি? হয়ে যাচ্ছে ও। যেমন ধরো মহাযোগ ঔষধি, ঔষধি, তাহলে কি হবে বলো তো? ঔষধি কি হবে? ঔ হবে, মহৌষধি। হ্যাঁ আর ঔষধ হলে তখন মহৌষধ। আচ্ছা এরপর বনযোগ ঔষধি কি হবে? বনৌষধি। হ্যাঁ
তবে এই ক্ষেত্রে তোমার মুনি চৌধুরীর বইতে তোমার ঔষধি দেওয়া আছে, কিন্তু মূলত তোমার ঔষধি হবে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা ঔষধিটাই দিবা পরীক্ষার ক্ষেত্রে, ঔষধি। ঠিক আছে, নেক্সট আসো। এটা 1 নম্বর নিয়মটা গেল। 2 নম্বর নিয়মটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে তোমার, দেখো অবা আর সাথে যদি ঋত অর্থাৎ আর আর, দেখো তো, যেমন ধরো শীতার্ত, এখানে কি আসছে দেখো তো, আরটা আমরা পাচ্ছি কিনা, শীতার আর, সেক্ষেত্রে ঋত আর হয়ে যাবে। যেমন দেখো শীত যোগ ঋত, কি হচ্ছে দেখো তো, শীত যোগ ঋত কি হচ্ছে, শীতার্ত। শীতার্ত। তৃষ্ণা যোগ ঋত কি হচ্ছে, তৃষ্ণা যোগ ঋত, তৃষ্ণার্ত, তাই না? আর যদি ঋষি হয় দেখো তাহলে অর হয়ে যাবে। কীরকম অর, দেব যোগ ঋষি, দেবর্ষি। তারপর হচ্ছে মহাযোগ ঋষি, কি হলো, মহর্ষি। ঠিক আছে, এটা একটু ইম্পর্ট্যান্ট, একটু না বেশ ভালোই ইম্পর্ট্যান্ট, একটু খেয়াল করো সবাই। তোমার ই ধ্বনির সাথে যদি ই ধ্বনি যুক্ত হয়, সেটা রস্বই হতে পারে, দীর্ঘই হতে পারে, যে কোনো একটা ই হতে পারে। হ্যাঁ, যেটাই হোক না কেন, তোমার কি হচ্ছে, সন্ধি হওয়ার পরে যে শব্দটা হবে সেই শব্দে কি থাকবে, সেই শব্দে তোমার দীর্ঘ ইকার থাকবে। আবার খেয়াল করো, তোমার ই ধ্বনি থাকলে মাঝখানে, সেটা রস্ব ইকার দিয়ে হতে পারে, সেটা তোমার দীর্ঘ ইকার দিয়ে হতে পারে। এবং এই নিয়মটার ক্ষেত্রে উদাহরণ বেশি আসে, এক্সাম্পলটা তোমার কি আসে, বেশি আসে। একটু ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট, অনেকে এটাতে বানান ভুল করে এবং কি হয়, তার মাথা আউলে যায়। সেক্ষেত্রে একটু খেয়াল করো কেন হচ্ছে বিষয়টা। বিষয়টা হচ্ছে এই কয়েকটা বানানের জন্য সমস্যা বেশি হয়। ইক্ষা, ইক্ষণ, ইস। এখন অনেকের মাথায় আসে না যে ইক্ষা বানান রস্বই দিয়ে না দীর্ঘ ইকার দিয়ে, ইক্ষণ কি রস্বই, দীর্ঘ ইস। তাহলে ইক্ষা, ইক্ষণ, ইস, তিনটা বানান কি দিয়ে বলো তো, তিনটা বানানই দীর্ঘ ইকার দিয়ে। হ্যাঁ, এই তো ভুল করে ফেলছে, পরিযোগ ইক্ষা। কে ভুল করছে, ইয়াসিন। ইয়াসিন ইক্ষা বানান আমি অলরেডি এখানে দেখিয়ে দিয়েছি কিভাবে হবে। ইক্ষা বানান দীর্ঘই হবে, হ্যাঁ, ইক্ষণ বানান দীর্ঘই হবে, ইস বানান দীর্ঘই হবে। এখন আসো তাহলে রবীন্দ্র বলো তো কিভাবে হবে, ইন্দ্র, ইন্দ্র বানান জীবনে কোনো দিন এভাবে লিখছো, ইন্দ্র বানান কখনো এভাবে লিখছো, কখনো এভাবে লিখো নাই। ইন্দ্র বানান সবসময় কি দিয়ে হয়, রস্বই দিয়ে হয়। তাহলে ইন্দ্র বানানটা মনে রাখবা। এখন আসো, তুমি যখন রবীন্দ্র লিখছ, রবি, আমরা যখন রবি লিখি রবিবার, তখন আমরা কি রবি দীর্ঘ ইকার দিয়ে লিখি না রস্ব ইকার দিয়ে লিখি, রবি অবশ্যই কি দিয়ে লিখি, অবশ্যই রস্ব ইকার দিয়ে লিখি। এখন আসো তো, রবি যোগ ইন্দ্র, আমাদের সূত্র অনুসারে কি হবে বলো তো, রবি ই যোগ ই, আমাদের সূত্র অনুসারে কি হবে, দীর্ঘ ই হয়ে যাবে। মানে কোনোভাবেই কি হবে না, সেটা দুইটা রস্বই হোক, দুটো দীর্ঘই হোক, একটা রস্বই একটা দীর্ঘই হোক, যাই হোক না কেন, তোমার কি হয়ে যাচ্ছে, দীর্ঘই হয়ে যাচ্ছে। যার কারণে আমরা যখন রবি ঠাকুর লিখি তখন রস্বইকার দিয়ে লিখি, কিন্তু যখন রবীন্দ্রনাথ লিখি তখন কিভাবে লিখি, তখন দীর্ঘ ইকার দিয়ে লিখি। বুঝছো বিষয়টা? এই স্লাইডটা বুঝছো? এখান থেকে প্রশ্ন বেশি আসে। কেন বেশি আসে? ওই যে ইক্ষা, ইক্ষণ, ইস, ইন্দ্র, এগুলো অনেকের বানানটা ভুল হয়। তো আমরা তাহলে কিছু উদাহরণ দেখি। যেমন পরীক্ষা, পরি, আচ্ছা তোমরা কি পরি এভাবে লিখো? ধরো পরীর, পরীক্ষার, পরি, পরীক্ষা এভাবে লিখি, কিন্তু যখন আমাদের পরি হবে তখন হচ্ছে পরি। হ্যাঁ, এখানে আবার শূন্য র দরকার নাই, এটা র দিয়েই। তাহলে পরীক্ষা, পরি যোগ ইক্ষা, তাহলে ইক্ষা বানানটা কীভাবে হবে, দীর্ঘ ইকার দিয়ে হবে। বারিশ, বারিশ বলো, বারিশ। তাহলে বাড়ি বানান আমরা কীভাবে লিখি,
র রস্বইকার দিয়ে। হ্যাঁ, ইস, ইস তো বলেই দিয়েছি, দীর্ঘ ইকার দিয়ে হবে। তারপর হচ্ছে গিরিশ, গিরি। গিরি আমরা কিভাবে লিখি? যে গ রসিকের গি, র রসিকের রি, গিরি। গিরি যোগ ইস, ইস বানান তো আছেই। তাহলে আমাকে বলো শ্রীশ, এটা কিভাবে লিখব? শ্রী যোগ, শ্রী যোগ কি হবে? এখানে শ্রী বানানটা কিভাবে হবে? শ্রী বানানটা দীর্ঘ ইকার দিয়েই হবে। শ্রী যোগ ইস, ইস বানান তালব্যস্য, অমিয়। নেক্সট আসো অভীষ্ট, অভীষ্ট। আচ্ছা, আরেকটা জিনিস আসো, ইন্দ্রর সাথে ইষ্ট তোমার রস্বইকার দিয়ে। ইষ্ট কি দিয়ে? রস্বইকার দিয়ে, অভীষ্ট। হ্যাঁ, কিন্তু শব্দটা হয়ে যাবে কি? দীর্ঘ ইকার হয়ে যাবে। ঠিক আছে, এটার উদাহরণ আর না দেই। সতীশ, তাহলে সতীশ কি হবে? সতী যোগ ইস। ওকে, এখন আসো, একটু আগে আমরা দেখছি ই ধ্বনির সাথে যদি ই ধ্বনি থাকে, সেটা যে কোনো ই হতে পারে, তখন কোন ধ্বনিটা হবে? কি হবে বলো তো এখানে? একটু আগে স্লাইডে এখন যেটা পড়ালাম, ই এর সাথে ই থাকলে দীর্ঘ ই থাকবে। হ্যাঁ, এখানে আসো, ই ধ্বনির সাথে ই ধ্বনি না, ই ধ্বনি বাদে অন্য স্বর, সেটা অ থাকতে পারে, তারপর উ থাকতে পারে, হ্যাঁ, এ থাকতে পারে। অন্য স্বর যখন যুক্ত হচ্ছে তখন জফলা হয়ে যাবে। কিভাবে জফলা হবে? যেমন দেখো, ধরো প্রতি, প্রতি, তাহলে এখানে কি আছে? ই আছে। প্রতি যোগ এক, কি হবে বলো তো? প্রতি যোগ এক, প্রত্যেক। হ্যাঁ, ইতি যোগ আদি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ, এখানে আমরা দেখতে পাচ্ছি আ, মানে ই নাই, তাহলে কি হচ্ছে? ইত্যাদি। হ্যাঁ, অতি যোগ অন্ত, অতি যোগ অন্ত, অত্যন্ত। এখন আমাকে বলো কার কার ঘুম আসছে, বা কে কে ঘুমাই গেছে? অলরেডি অনেকে লিভ নিয়ে নিচ্ছে। একটু কথা বলো সবাই। এখন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে, বা বুঝো নাই, বা মনোযোগ হারাই ফেলছো? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ সময় তো আর ইন্দ্রটা ই হলো, রসস্বর হলো, আর এই যে পরীক্ষাতে দীর্ঘই। একটা বানান ছিল ইন্দ্র, আরেকটা বানান ছিল কি? ইক্ষা। ইচ্ছা। ইক্ষা বানানটা দীর্ঘই দিয়ে, ইন্দ্রটা রস্বই দিয়ে। কিন্তু রস্বই আর দীর্ঘই যেটাই হোক না কেন, তোমার কি হবে? সন্ধির ক্ষেত্রে কি হয়ে যাবে? দীর্ঘ ইকার হয়ে যাবে। তাহলে রবি যোগ ইন্দ্র কি হয়ে গেল? দীর্ঘই হয়ে গেল। আবার পরি যোগ ইক্ষা কি হয়ে গেল? পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোট কথা তোমার ই ধ্বনি যুক্ত হলে, ই ধ্বনির সাথে যদি ই ধ্বনি যুক্ত হয়, সেটা তোমার দীর্ঘই হতে পারে, সেটা রস্বই হতে পারে, যেটাই হোক না কেন, যদি সন্ধিবদ্ধ হয়, যদি সন্ধিবদ্ধ হয়, সেটা কি হবে? সেটা দীর্ঘ ইকার হয়ে যাবে। ঠিক আছে, বিচ্ছেদের সময় বুঝি নাই। যখন বিচ্ছেদ করবো তখন কি সবগুলাই দীর্ঘই হবে, শুধু ইন্দ্র বাদে? যখন তুমি সন্ধি বিচ্ছেদ করবা তখন সব দীর্ঘই হবে কি না? তখন সব কেন দীর্ঘই হবে? যেমন রবি বানান তোমার যদি রস্বইকার হয়, তুমি রস্বইকার লিখবা না, বুঝো নাই? যেমন গিরি, গিরি মানে কি? গিরি মানে কি বলো তো? পাহাড়। তো গিরি বানান আমরা কিভাবে লিখি? গ রসিকের গি, রসিকের রি, তো তুমি এটা লিখবা গিরি। তাহলে গিরি বানান তুমি গ রসিকের গি, রসিকের দিয়ে লিখলা, যোগ ইস লিখলা, সেক্ষেত্রে তোমার কি হয়ে যাবে? গিরিশ। বুঝো নাই বিষয়টা? মানে রবি বানান, যদি তোমার রবি বানানে যদি রস্বইকার হয়, তুমি রস্বইকার লিখবে, এখানে দীর্ঘইকার লেখার তো দরকার নাই।
আমরা বলতেছি এটা সন্ধি হয়ে কি হয়ে যাচ্ছে, দীর্ঘ ইকার হয়ে যাচ্ছে। বুঝছো বিষয়টা? জি ম্যাম। এই অন্যরা বুঝছো, বাকি যারা আছো? জি ম্যাম। আচ্ছা, এখন পর্যন্ত সব স্লাইড বুঝলে ইয়েস লিখো তো, ওয়াই লিখো। ওয়াই লিখো। কই 147 জন, মানে বাকিরা কি ঘুমাচ্ছে? আচ্ছা ঠিক আছে, ওকে। ম্যাম নিপাতনের কথাটার অর্থ কি? যেটা নিয়ে তোমার নিয়ম মানতেছে না আর কি। শোনো, দেখো এটা, দেখো এটা সেম ই এর মতো। কীরকম ই এর মতো দেখো, তোমার উ এবং উ এ দুটো ধ্বনি যখন হবে তখন কি হবে বলো তো? কি হবে? দীর্ঘ উ হবে, দীর্ঘ উ হবে। মানে হচ্ছে ই এর সাথে যখন ই হচ্ছিল তখন তোমার কি হচ্ছিল, দীর্ঘ ই হচ্ছে। একইভাবে উ এর সাথে সেটা তোমার রসু হতে পারে, দীর্ঘ উ হতে পারে, দীর্ঘ উ হতে পারে, দীর্ঘ উ হতে পারে। তোমার সন্ধির জায়গায় কি হবে, সন্ধিবদ্ধ যখন হবে তখন তোমার দীর্ঘ হবে। যেমন আমরা খুব একটা একটা সহজ একটা শব্দ আমরা যেমন পারি, হ্যাঁ, যেমন মরুদ্যান। তাহলে মরুদ্যান লিখো তো। আমরা জানি মরুদ্যান যখন আমরা তোমার সন্ধি বিচ্ছেদ করি কিভাবে লিখি, খুব সহজ। হ্যাঁ, আমরা ধরো হঠাৎ করে এভাবে আসলে, হ্যাঁ, মরু যোগ উদ্যান, কোনটা হবে? তখন ধরো দেওয়া হলো মরুদ্যান, আমরা ধুম করে কি করব, এটা টিক চিহ্ন দিয়ে দিব। কিন্তু এটা কি আসলে শুদ্ধ হচ্ছে? তাহলে বলো তো আমাকে। শুদ্ধ হচ্ছে না কেন? কারণ আমরা জানি যে তোমার কি হচ্ছে, উ এর সাথে যখন উধ্বনি হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, দীর্ঘ উ হয়ে যাচ্ছে। তাহলে শব্দটা কি হবে? র দীর্ঘ উকার, র দীর্ঘ উকার হচ্ছে। কিন্তু লেখার সময় আমরা কি লিখছি, মরু বানানে কিন্তু কি হবে, মরু বানানে কিন্তু রস্য উকার। কিন্তু যখন সন্ধিবদ্ধ হচ্ছে, মরুদ্যান হচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, তখন এটা দীর্ঘ উকার হচ্ছে। তাহলে এটা কিসের মতো বলো তো? এগুলো এগুলো এটা কোনটার মতো? এটা আমরা রস্যইকারের যেটা পড়েছি অনেকটা ওই রকম না, একেবারেই বলতে গেলে ওই রকম। হ্যাঁ, তাহলে দেখো একইভাবে ধরো বধূযোগ উৎসব কি হবে, বধূৎসব। সেক্ষেত্রে কি হবে বলো তো? এখানে কি হবে, দীর্ঘ উকার হবে, বধূৎসব। হ্যাঁ, বধূযোগ উৎসব। তারপর ধরো তোমার বহুর্ধ, তাহলে বহু বানান কিভাবে, বহু বানান রস উকার না দীর্ঘ উকার? বহু বানান রস উকার। কিন্তু আমাদের যখন বহুর্ধ হয়ে যাবে তখন কি হবে, তখন সেটা দীর্ঘ উকার হয়ে যাবে। তাহলে উধ্বনির সাথে যখন উধ্বনি থাকবে অবশ্যই দীর্ঘ উকার থাকবে। তাহলে আমাদের যদি এভাবে লেখা হয় যে এটা শুদ্ধ কিনা, বা ধরো বধূৎসবে এভাবে দিল, তাহলে এটা কি হবে, বা বহুর্ধতে এভাবে দিল হবে? আচ্ছা, সবাই মাইকটা অফ করো, ঠিক আছে? এটা বারবার বলতে হচ্ছে আসলে। তাহলে আমাদের যদি শব্দটা এভাবে দেয়, হবে না, হবে না? ইয়েস অর নো লিখো। শুদ্ধ হবে না, হবে না? শুদ্ধ হবে না, কারণ এটা যখন বহু বানান সিঙ্গেল হলে তখন রস উকার ঠিক আছে, কিন্তু যখন তোমার এটা সন্ধিবদ্ধ হচ্ছে তখন তোমার এখানে কি হচ্ছে, দীর্ঘ উকার হয়ে যাচ্ছে। নেক্সট আসো, একদম আগেরটার মতো, ই ধ্বনিরটার মতো। কীরকম ই ধ্বনিরটার মতো? আমাদের ইর সাথে ই ছিল তখন দীর্ঘ ই ছিল, উর সাথে উ তখন দীর্ঘ উ ছিল। আবার ইর সাথে যখন অন্য স্বর ছিল তখন কি ছিল, জফলা ছিল। এখন আসো, উধ্বনির সাথে যদি অন্য স্বর থাকে, মানে উ বা দীর্ঘ না থাকে, অন্য স্বর মানে কি অ, ই বা অন্য যে কোনো একটা, সেক্ষেত্রে আমাদের কি হবে, বফলা হয়ে যাবে। একটু উদাহরণটা দেখো। যেমন ধরো তনু, কি আছে, উ আছে, তনু যোগ ই কি হলো বলো তো? তন্নি। হ্যাঁ, অনুযোগ এসা, অন্বেষা। তাহলে আমাদের কি আসছে দেখো তো, বফলা আসছে কি না, অন্বেষা। তারপর ধরো সুযোগ আগত, স্বাগত।
তনুযোগই আছে, এটা অলরেডি বলে ফেলেছি, তন্নি। তারপর ধরো সুযোগ অল্প, সুযোগ স্বল্প। অল্প, স্বল্প। বুঝছো এই কয়েকটা স্লাইড? আশা করি কারো সমস্যা নেই, তাই না? নেক্সট আসো, এটা একটু দরকার আছে। এই স্লাইড থেকে তোমার প্রশ্ন আসে, একটু খেয়াল করো সবাই। এখানে হচ্ছে এ ওই ও ঔকারের পর এ ও এর স্থানে যথাক্রমে অই আই এবং ও স্থানে যথাক্রমে অব এবং আব হয়। কি একটু হঠাৎ করে এটা পড়লে একটু জটিল লাগে না? কি মনে হয়, জটিল লাগে কি না? খেয়াল করো। ধরো শব্দটা অই, অই যখন আসবে শব্দের মধ্যে উচ্চারণটা তখন একার হবে, খেয়াল করো। আবার যখন আই আসবে তখন ওই। হ্যাঁ, কীরকম দেখো, ধরো নয়ন, কি আসছে বলো তো? নয়ন, অয় আছে কি না? অয় আছে, হ্যাঁ অয়। কিন্তু আমি বললাম নায়ক, নায়ক, তখন কি আসে? তখন কি অয় আসে না আয় আসে? নায়ক, নাই, আই, তখন আসে আই। অব, হ্যাঁ দেখো, পবিত্র, পাবক, পাবক, পাব, কি আসে? পাবকে কি আসে বলো তো? আব, আব, পাব, আব, পাবক। কিন্তু আমি বললাম পবন, পবনে কি আসে? পবন, পবন, অব আসে। শব্দগুলো খেয়াল করো। পবন, নয়ন, নায়ক, পবন, পাবক। দেখো তো, নয়ন অয়, নায়ক নাই, আই, পবন অব, পাবক আব। তাহলে দেখো, যখন অয় তখন একার হবে, যখন আই তখন হচ্ছে ঐকার, যখন অব ওকার, যখন পাবক আব ঔকার। খেয়াল করো। তাহলে নয়ন কি হবে সন্ধি বিচ্ছেদ করলে? নে যোগ অন। একইভাবে তাহলে শয়ন কি হবে? শয়ন সে যোগ অন, শয়ন। তাহলে নায়ক কি হবে? ঐকার বলছে, নায়ক, নই যোগ অক। তাহলে গায়ক কি হবে? গায়ক, গই যোগ অক। পবন, পব, পব, অব, অব হলে কি হচ্ছে? কি হচ্ছে? ওকার, অব। তাহলে পো, যোগ অন, ভেরি গুড, যোগ অন। তাহলে পবিত্র কি হবে? পবিত্র, তাও তো অব, পব, পবিত্র, যোগ ইত্র, ভেরি গুড, যোগ ইত্র। তাহলে পাবক কি হবে? পবন যদি যোগ অন হন, এখানে কি হবে? পাবক, পৌ যোগ অক, পৌ যোগ অক। ঠিক আছে? তাহলে আমাকে বলো তো নাবিক কি হবে? নাবিক, নাব, নাবিক আব, নাবিক। নৌযোগিক, তাহলে ভাবুক, ভাবুক, ভাব, আব, ভৌ যোগ উক। ঠিক আছে? তাহলে এটা